আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি স্ক্রিনে শেয়ার করে দেখাবো ব্যাংক এবং ইন্স্যুরেন্স। এটা যে সরকারের একটা আর্থিক প্রতিষ্ঠান, এটা কোনো এমএলএম বা মানি গেন কোম্পানি নয়, এটা কোনো ডিস্ট্রি নয়, এটা এভিলি নয়, এটা কোনো ই কমার্স সাইট নয়, যেটা খুব সহজেই মনে করেন নিবন্ধন নেওয়া যায় এবং 2-4-6 মাস ব্যাপক আকারে কাজ করে এ দেশ থেকে মনে করেন যে কিছু লুটপাট করে চলে যাওয়া যায়। আমি এই মুহূর্তে আপনাদেরকে ব্যাংক এবং বিমা বিষয়ে ডিটেলস একটু আইডিয়া দেবো। যেমন ধরুন, যদি আমরা বলে থাকি এই ব্যাংক এবং বিমাকে সরকারের একটি আর্থিক প্রতিষ্ঠান, সেটা বললে ভুল হবে না। আবার এটাকে এভাবে বলা যায় যে ব্যাংক এবং বিমা হচ্ছে একটা দেশের কিডনি। এছাড়া এভাবে বলা যায় একটা ব্যাংক এবং বিমা হচ্ছে অর্থনৈতিক মূল মেরুদণ্ড। এছাড়া যদি এটাকে অন্য ভাষায় বলে থাকি যে যদি কারো সোনার যেরকম রাজহাঁস থাকলে সোনার ডিম অবশ্যই পারবে। তো ধরুন, সরকারের হচ্ছে ব্যাংক একটা সোনার রাজহাঁস এবং ইন্স্যুরেন্স একটা সোনার রাজহাঁস, আর এই দুইটা রাজহাঁসই মনে করেন সোনার ডিম পারে। যাই হোক, এখন আমরা এই ব্যাংক এবং বিমার বিষয়ে ডিটেলস একটা আলোচনাতে যাব। যেমন ধরুন, আমি যদি বলে থাকি যে বাংলাদেশে টোটালি ব্যাংকের সংখ্যা আসলে 61টা, যার মধ্যে 6টা হলো সরকারি, আর বাকি 6টার মধ্যে 10টা আছে ইসলামিক ব্যাংক এবং বিদেশি ব্যাংক আছে যে সহ আমাদের দেশের টোটালি ব্যাংকের সংখ্যা হচ্ছে 61টা ব্যাংক। আচ্ছা, এই 61টা ব্যাংককে যিনি পরিচালনা করে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবার আসি, সেমভাবে বাংলাদেশে ইন্স্যুরেন্সের সংখ্যা হচ্ছে 82টা। এই 82টা ইন্স্যুরেন্সকে আবার দুটি ভাগে ভাগ করা হয় এর সাথে, যেমন একটা হলো লাইফ ইন্স্যুরেন্স আর একটা নন লাইফ ইন্স্যুরেন্স। নন লাইফ ইন্স্যুরেন্স টোটালি আমাদের দেশে হচ্ছে 46টা, এবং এই 46টা নন লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটা আছে হলো সরকারি, যেটা হলো সাধারণ বিমা, আর একটা হচ্ছে জীবন বিমা। অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স 36টা, এই 36টা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটা হচ্ছে সরকারি, সেটা হলো জীবন বিমা, আর নন লাইফের মধ্যে একটা হচ্ছে সাধারণ বিমা। দুটি হচ্ছে সরকারি, আর বাকি যেমন নন লাইফ 45টা, লাইফ হচ্ছে 35টা। এই 45টা এবং 35টা এগুলো হচ্ছে সরকারি পাবলিক পাবলিক প্রতিষ্ঠান, যেটাকে বলা হয় লাইফ ইন্স্যুরেন্স হলো সরকারির বাইরে যারা পাবলিক যারা পরিচালনা করে থাকে, যেটাকে আমরা বেসরকারি প্রতিষ্ঠান বলে থাকি, সেটা হলো কয়টা লাইফ ইন্স্যুরেন্স হলো 35টা, আর নন লাইফ হলো 45টা। এই 45টার 35টা এবং ওই একটা অর্থাৎ টোটালি 82টা ইন্স্যুরেন্স কোম্পানিকে পরিচালনা করে কে? ইদরা, অর্থাৎ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটর অথরাইজ। এখন বিষয়টা হলো যে বাংলাদেশ ব্যাংকের যিনি আছে হলো গভর্নর, আর ইন্স্যুরেন্সের আছে হলো ইদরা, যেটাকে বলা হয় আমরা বলে থাকি চেয়ারম্যান। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বাংলাদেশ ব্যাংকে 3 বছর পর পর নিয়োগ হয়ে থাকে গভর্নর হিসাবে, আবার ইদরাতেও 3 বছর পর পর চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। যদি কোনো একজন ব্যক্তি, যেটা যদু মধু কদু যেই হোক না কেন, যেমন ধরুন আমাদের যিনি ছিল সাকিব আল হাসান, তার জনপ্রিয়তার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। এই সাকিব আল হাসান একটা সময় পিপুলস নামে একটা ব্যাংকের জন্য অ্যাপ্লিকেশন করেছিল, গভর্নমেন্টের কাছে আবেদন করেছিল, কিন্তু ওনার আবেদন যাচাই বাছাই শেষে লাস্টে ওনাকে অনুমোদন দেওয়া হয় নাই। অর্থাৎ কেউ যদি আমাদের দেশে ব্যাংকের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে থাকে, গভর্নমেন্টের কাছে আবেদন করে থাকে, এরকম শত শত আবেদন জমা হয়ে থাকে, সেইখান থেকে সরকার 10টা করে কি 12টা করে আবেদন যাচাই বাছাই করে এগুলোকে মনে করেন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এগুলো বাংলাদেশ ব্যাংক বা ইদরার কাছে পাঠানো হয়। ইদরা বা বাংলাদেশ ব্যাংক এরা যাচাই বাছাই করে এইখান থেকে মনে করেন যে হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়ে থাকে। তাও যদি সেটা ব্যাংক হয়ে থাকে 500 কোটি টাকা জামানত নিয়ে থাকে, যেটা অফারের যোগ্য। আর যদি ইন্স্যুরেন্স হয়ে থাকে সেটা থেকে 550 কোটি টাকা জামানত নিয়ে থাকে অফারের যোগ্য বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি 18 কোটি টাকা নিয়ে থাকে ইদরা। সব মিলে এছাড়াও 300 কোটি টাকা তার ফান্ড থাকতে হয়। সব মিলে 868 কোটি টাকা ব্যালেন্স থাকতে হবে একজন ইন্স্যুরেন্সকে, যদি সে এই দেশে লাইসেন্স নিতে চায়। টোটালি খরচ হবে অর্থাৎ হলো 568 কোটি টাকা এবং 300 কোটি টাকা তার ফান্ড থাকতে হবে। যাই হোক, অর্থাৎ যদি কোনো ব্যক্তি আমাদের দেশে ব্যাংক দিতে চায়, নর্মালি আমরা সেটাকে বলে অফারের যোগ্য জামানত দিতে হবে হলো 500 কোটি টাকা,
তো পক্ষান্তরে যদি কেউ ইন্স্যুরেন্স দিতে চায় সেখানে তার জামানত দিতে হবে 568 কোটি টাকা। এবার আছেন আমাদের দেশের অধিকাংশ মানুষ আমরা ব্যাংকে বিশ্বাস করি 100%, বাট ইন্স্যুরেন্সের উপর বিশ্বাস 10% বা 20% বললেও চলে, তবে আগের থেকে কিছুটা আপডেট হয়েছে, ডেভেলপ হয়েছে। এবার আসেন ব্যাংকে যদি আপনি কোনো জামানত রাখেন সেটার সিকিউরিটি মাত্র একটা বা তালা একটা, সেটা হলো কি বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ আপনার জমাকৃত টাকা যদি নর্মালি যে ব্যাংকগুলোতে রাখছেন সেটা যদি দিতে অক্ষম হয়ে থাকে, দেন সেটার ক্ষতিপূরণ দেবে কে? বাংলাদেশ ব্যাংক। পক্ষান্তরে ইন্স্যুরেন্সে জমাকৃত টাকা যদি আমাদের দেশের সোনালী লাইফ হোক আর যে কোনো কোম্পানি হোক অক্ষমতা প্রকাশ করে, দেন আপনার টাকা আপনাকে ব্যাক দেবে কে? বাহরাইন বা দুবাই। নাম্বার টু হলো দুবাই আপনাকে বা বাহরাইন আপনাকে আপনার টাকার সিকিউরিটি দেবে। যদি কোনো কারণে দুবাই বা বাহরাইন আপনার টাকার সিকিউরিটি দিতে না পারে, দেন আপনার টাকা দেবে কে? ওয়ার্ল্ড ব্যাংক। তার মানে কি ইন্স্যুরেন্সের সিকিউরিটি হলো 3টা আর ব্যাংকের সিকিউরিটি হলো একটা। এবার আসেন প্রশ্ন হচ্ছে যে সরকার কেন এই ইন্স্যুরেন্সটার উপরে এত জোর দিয়েছে, এত তাগাদা দিয়েছে? বিষয়টা হলো যে কোনো দেশকে উন্নত কান্ট্রি হিসেবে স্বীকৃতি নিতে গেলে জাতিসংঘ থেকে শর্তকৃত কিছু চুক্তি বা আমরা যাই বলি না এখন থাকে, তার মধ্যে যেমন আছে হলো নাম্বার 1 শিক্ষা খাত। শিক্ষা খাতে আমাদের ঘাটতি রয়েছে 7%, যেটা অটোপাস দিয়েও 2025 সালের মধ্যে ফিল আপ করা সম্ভব। এবং 2 নম্বরে যে ঘাটতিটা রয়েছে সেটা বিমা খাত। বিমা খাতে আমাদের ঘাটতি রয়েছে এখনও 70%। এই 70% বিমা খাতের ঘাটতিটা অটোপাস দিয়ে কখনো সম্ভব না। বিধায় গভর্নমেন্ট এই দেশটাকে উন্নত কান্ট্রি হিসেবে স্বীকৃতি নেওয়ার আশায়, আমাদের দেশটাকে উন্নত কান্ট্রিতে পরিণত করার আশায় এই বিমা খাতটাকে ডেভেলপ করার জন্য এতটা জোর দিয়েছে। অর্থাৎ সরকার চাচ্ছে 2031 সালের মধ্যে বিমার সেক্টরটাতে ডেভেলপ করে 100%কে বিমার আওতায় নিয়ে আসে এবং এই দেশটাকে উন্নত কান্ট্রি হিসেবে স্বীকৃতি নেয়। বিধায় সরকার ব্যাপক আকারে এই ইন্স্যুরেন্সের উপর এতটা জোর দিয়েছে, যেটা আগে ইতিপূর্বে দেয়নি। অর্থাৎ যদি আমরা বলে থাকি যে ব্যাংক এবং ইন্স্যুরেন্স সরকারের দুইটি সন্তান, ইতিপূর্বে ব্যাংকে সরকার সামনে অর্থাৎ বুকের দুধ খাওয়ানোর কারণে উষ্টপুষ্ট ছিল, বাট ইন্স্যুরেন্সকে এরকম পিঠে করে রাখার কারণে দুধ পায় নাই, জন্যে ইন্স্যুরেন্সের দুর্নীতিতে ভরা ছিল। ইদানিং সরকার এই ব্যাংকের মতো করে ইন্স্যুরেন্সটাকে যত্ন নেওয়ার কারণে ইন্স্যুরেন্স সেক্টরটা এখন মনে করেন দুর্নীতিমুক্ত হয়ে গেছে এবং সফটওয়্যার ইউজ করার কারণেও এখানে দুর্নীতি কমে গেছে। বর্তমানে যদি কেউ ইন্স্যুরেন্সে বিনিয়োগ করে দেন তাহলে সেটা 100% নিরাপদ। এবার আসেন আমরা আমাদের কোম্পানি যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স নাম্বার 1, শুরু থেকেই এটা একটি সফটওয়্যার বেজ আইটি প্রতিষ্ঠান, যেখানে আমরা ERP সফটওয়্যার ইউজ করে থাকি। আর এই ERP সফটওয়্যারের মাধ্যমে আমরা সব কিছু, অর্থাৎ একজন গ্রাহক কত টাকা পলিসি জমা দিয়েছে, টোটাল কত টাকা জমা হয়েছে এবং বিগত বছরে কত টাকা মুনাফা পায় এবং মানি রিসিট সহ খুঁটিনাটি সকল তথ্য ERP সফটওয়্যারের মাধ্যমে একজন গ্রাহক তার পলিসি লগ ইন করে দেখতে পায়। 2 নম্বর, একজন গ্রাহক না, আমাদের কোম্পানিতে যতগুলো মেম্বার রয়েছে টোটাল মেম্বার থেকে কোন মাসে কত তারিখে কোন ব্যক্তি মারা গেছে এবং মারা যাওয়ার কারণে উনি কত টাকা মৃত্যু দাবি পেয়েছে সেটাও এখানে রেকর্ড করা থাকে। আমাদের কোম্পানি 2 নম্বরে মৃত্যু দাবি দিয়ে থাকে 7 দিনের মধ্যে। 3 নম্বর, আমরা মেয়াদ উত্তীর্ণের টাকা দিয়ে থাকি 0 ডেটে, অর্থাৎ যদি কোনো গ্রাহকের টাকা মেয়াদ শেষ হয়ে থাকে ধরেন আগামী মাসের 30 তারিখে, যদি ওই দিনে ব্যাংক বন্ধ থাকে তাহলে তার আগেই আমরা কী করি, তার টাকাটা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকি। 4 নম্বর, লভ্যাংশ প্রতি বছর দেখা যায়, অর্থাৎ কোন একজন গ্রাহক যদি 1 বছর কি 1.5 বছর তার পলিসি দেওয়ার টাইম শেষ হয়ে যায়, অর্থাৎ বিগত বছরের লভ্যাংশ ঘোষণা করার পরে সেই গ্রাহক তার প্রোফাইলে ঢুকে দেখতে পায় বিগত বছর সে কত টাকা লভ্যাংশ পেয়েছে তার বিমা অঙ্কের উপরে। 5 নম্বর, আমাদের কোম্পানিটা টোটালি 100% শরিয়া ভিত্তিক পরিচালিত। এবার আসেন আমরা মোটামুটি ব্যাংক এবং বিমার বেসমেন্ট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হলো যে ব্যাংক আছে 61টা, ইন্স্যুরেন্স আছে 82টা, এর মধ্যে নন লাইফ হলো 46টা, লাইফ হলো 36টা। ওকে ফাইন। আর একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে ইন্স্যুরেন্স সেক্টরে যে ঘাটতি রয়েছে এই ঘাটতিটা যদি সরকার কমপ্লিট করতে না পারে, দেন এই দেশটাকে উন্নত কান্ট্রি হিসেবে স্বীকৃতি নিতে পারবে না। বিধায় সরকার আমাদেরকে পেনশন বিমার আওতায় নিতে চাচ্ছে, শিক্ষা বিমার আওতায় নিতে চাচ্ছে, যেটা বাধ্যতামূলক অলরেডি হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ সরকার আমাদেরকে বিমার আওতায় নিয়েই ছাড়বে ইনশাল্লাহ। এবার আসেন, সাপোজ আমি ইন্স্যুরেন্স
ইন্স্যুরেন্সের থেকে একটা পলিসি নিলাম, সেটা হতে পারে 5 কিস্তি বিমা, হতে পারে শিক্ষা বিমা, হতে পারে আপনার পেনশন বিমা। তো আমি এবার দেখব 5 কিস্তি বিমা, যেটা হলো 3 নম্বর পলিসি। এখানে কী কী সুবিধা রয়েছে। নাম্বার 1, যদি কোনো একজন গ্রাহক যার বয়স হয়ে থাকে 38 বছর, দেন এই ব্যক্তি যদি চায় আমাদের কোম্পানিতে একটা 5 কিস্তি বিমা, যেটাকে বলা হয় 5 স্টেজ 3 নম্বর পলিসি নিতে চায়, কত টাকার? 10 লক্ষ টাকার। দেন এটার মেয়াদ হবে 10 বছর, আর ওনাকে ইয়ারলি পেমেন্ট করতে হবে 1,19,200 টাকা, অর্থাৎ টোটাল 10 বছরে তাকে পে করতে হবে 11,92,000। ওনার সঙ্গে কোম্পানির চুক্তি হলো 10 লক্ষ টাকার। তাহলে এই যে 1,92,000 টাকা উনি দিল অতিরিক্ত, এটা কেন দিল? এটা হলো রিস্ক কাভারেজ বাবদ দিছে। কেননা আমাদের কোম্পানিতে যদি কেউ বা ইন্স্যুরেন্সে যদি কেউ টাকা রাখে, দেন তার জমাকৃত টাকার সাথে সাথে একটা অতিরিক্ত নিয়ে থাকে, সেটাকে বলা হয় রিস্ক কাভারেজ বাবদ। যেমন ধরুন, সাপোজ কোনো একজন গ্রাহক যদি ইয়ারলি পেমেন্ট হোক অথবা মান্থলি পেমেন্ট হোক, একটা টাকা জমা দিয়ে লাইফ লস করে, দেন তাহলে কী সুবিধা পাবে? যেমন এই গ্রাহকটা যদি ব্যাংকে টাকাটা জমা করতে, তাহলে শুধু সেভিংস পেত। অর্থাৎ ব্যাংকে একজন গ্রাহক টাকা রাখার পরে যদি একটা প্রিমিয়াম বা একটা পলিসির টাকা জমা দিয়ে মারা যায়, দেন ব্যাংক শুধু জমাকৃত টাকার থেকে সার্ভিস চার্জ বা ব্যাড ট্যাক্স কেটে তার নমিনিকে ফেরত দেবে। পক্ষান্তরে যদি কোনো একজন ব্যক্তি ইন্স্যুরেন্সে টাকা রাখার পরে যদি একটা প্রিমিয়াম বা দুটো প্রিমিয়াম দিয়ে লাইফ লস করে, দেন সেটা থেকে দুটো জিনিস পাবে। একটা হলো নাম্বার 1 সেভিংস পাবে, 2 নাম্বার হলো রিস্ক কাভারেজের সুবিধা পাবে। অর্থাৎ যদি সে একটা বা দুটো প্রিমিয়াম দেওয়ার পরে লাইফ লস করে, দেন তার নমিনিকে 7 দিনের মধ্যে হয়তো মূল বিমা চুক্তি যেটা 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকাই দিয়ে দেওয়া হবে, যেটা ব্যাংক দেয় না। এবার আসেন, সেম এইভাবে যদি কোনো গ্রাহক প্রত্যেকটা বছরে 1,19,200 টাকা রাখে, যার বয়স 38 বছর, দেন তাহলে কী কী সুবিধা পাবে? যেমন না, আফটার 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছর পরে এই গ্রাহকের চুক্তিকৃত 10 লক্ষ টাকার আন্ডারে তাকে 10% বোনাস আকারে রিটার্ন দেওয়া হবে। সেটা কত টাকা? 1 লক্ষ টাকা। সেকেন্ড 2 বছর পরে, অর্থাৎ 4 বছর পরে এই 10 লক্ষ টাকা থেকে তাকে 15% বোনাস আকারে রিটার্ন দেওয়া হবে, অর্থাৎ 1.5 লক্ষ টাকা। এবার তৃতীয় স্টেপে 6 বছর পরে এই 10 লক্ষ টাকা থেকে তাকে বোনাস আকারে রিটার্ন দেওয়া হবে 20%, অর্থাৎ 2 লক্ষ টাকা। চতুর্থ স্টেপে, অর্থাৎ 8 বছর পরে এই গ্রাহককে 10 লক্ষ টাকার আন্ডারে তাকে রিটার্ন দেওয়া হবে বোনাস আকারে 25%, অর্থাৎ 2.5 লক্ষ টাকা। এরপর পঞ্চম স্টেপে, অর্থাৎ 10 বছর শেষে এই 10 লক্ষ টাকা থেকে তাকে 30% বোনাস আকারে ব্যাক দেওয়া হবে, রিটার্ন দেওয়া হবে 3 লক্ষ টাকা। টোটালি 5টা স্টেপে একজন গ্রাহককে বোনাস আকারে রিটার্ন দেওয়া হয়ে থাকে 10 লক্ষ টাকার বিমাতে 10 লক্ষ টাকা, এবং মেয়াদ শেষে আবারও তাকে দেওয়া হবে একত্রে 6 থেকে 7 লক্ষ টাকা প্লাস মাইনাস। কেননা এই টাকাটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, প্রত্যেকটা বছরে কত টাকা লভ্যাংশ পায় সেটা গ্রাহক তার নিজের প্রোফাইলে গিয়ে নিজেই দেখতে পারবে। ঠিক সেম সিস্টেমে 10 বছরে যত টাকা সে প্রফিট পাবে সেটা একসঙ্গে আবার মেয়াদ শেষে পাবে। ওকে, আসেন এবার আমরা দেখি, যদি কোনো পলিসি হোল্ডার একটি পলিসি দিয়ে লাইফ লস করে অথবা কর্মক্ষম হয়ে পড়ে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার নমিনিকে 7 দিনের মধ্যে 5 লক্ষ টাকা দেবে, অথবা বিমা অঙ্ক যদি 10 লক্ষ টাকা হয় 10 লক্ষ টাকা দেবে, বিমা অঙ্ক যদি 20 লাখ টাকা হয় তাহলে 20 লক্ষ টাকাই দেবে। ব্যাংক এবং ইন্স্যুরেন্সের মধ্যে একটা তফাৎ, যদি কোনো একজন ব্যক্তি চিন্তা করে যে আমি টাকাটা ইন্স্যুরেন্স থেকে ব্যাংকে আমার কাছে নিরাপদ, আমি টাকাটা ব্যাংকেই রাখব, দেন তাহলে এই 10 লক্ষ টাকার আন্ডারে 10 লক্ষ টাকার বিমার আন্ডারে সে কী কী সুবিধা পাবে। যেমন ধরুন, সাপোজ ওই ব্যক্তি যদি চিন্তা করে আমি এই 10 লক্ষ টাকার একটা বিমা করবো কোথায়? ব্যাংকে, তাহলে তার জমাকৃত টাকা সে যত টাকাই রাখুক না কেন সেই টাকার থেকে সে কত টাকা পাবে? 6 থেকে 7% মুনাফা পাবে। পক্ষান্তরে ইন্স্যুরেন্সের টাকাটা রাখার কারণে 8 থেকে 10% মুনাফা পাবে। সেটা হলো তার ফেস ভ্যালুর উপরে, জমাকৃত টাকার উপরে নয়, মূল বিমা চুক্তির উপরে। নাম্বার 2, ব্যাংকে টাকা রাখলে লভ্যাংশের উপর আপনাকে 10 বছরে যে টাকা লভ্যাংশ পাবেন সেখান থেকে রিটার্ন পাওয়ার সময় 15% আপনাকে ট্যাক্স দিতে হবে। পক্ষান্তরে ইন্স্যুরেন্সে যে টাকা আপনি মুনাফা পাবেন 10 বছর মেয়াদ শেষে টাকাটা নেওয়ার সময় আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। 3 নাম্বার, ব্যাংকে টাকা রাখলে আপনার কোনো রিস্ক কাভারেজ বহন করবে না, অর্থাৎ ব্যাংকে যদি আপনি একটি বা দুটি পলিসির টাকা জমা রেখে লাইফ লস করেন, দেন
আপনার পরিবারকে ব্যাংক রিস্ক কাভারেজ বাবদ যে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে থাকে মূল বিমা অঙ্ক, অর্থাৎ যদি 10 লক্ষ টাকার বিমা হয় 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার বিমা হলে 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা ব্যাংক আপনাকে দেবে না, আপনাকে দেবে জমাকৃত টাকা থেকে, তাও 15% ব্যাট কেটে আপনার নমিনিকে দেওয়া। পক্ষান্তরে যদি কেউ ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা পলিসি বা দুটো পলিসি দিয়ে লাইফ লস করে দেন, তাহলে রিস্ক কাভারেজ বাবদ 1 টাকা কাটার কারণে তার মূল বিমা অঙ্ক যদি 10 লক্ষ টাকা হয়ে থাকে 10 লক্ষ টাকায় রিটার্ন দেবে 7 দিনের মধ্যে। এছাড়াও ব্যাংকে জমাকৃত টাকার উপরে মুনাফা পাবেন বা লভ্যাংশ পাবেন, যেটা হতে পারে আপনার হলো 10 লক্ষ টাকা যদি আপনি প্রথম মাসে 10,000 বা 12,000 টাকা জমা দেন, ওই 12,000 টাকার উপরে আপনি মুনাফা পাবেন। আর ইন্স্যুরেন্সে টাকা রাখার কারণে আপনি জমাকৃত টাকার উপরে আপনাকে মুনাফা দেবে না, আপনাকে মুনাফা বোনাস দেবে হলে আপনার ফেস ভ্যালুতে যে 10 লক্ষ টাকা আছে এই 10 লক্ষ টাকার উপরেই আপনাকে বোনাস দেবে, যার জন্য ইন্স্যুরেন্সে টাকা রাখলে বেশি প্রফিট পাওয়া যায়, বেশি সুবিধা পাওয়া যায়। আবার ওয়ারেন্টি গ্যারান্টির ক্ষেত্রে বর্তমানে ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন কারণে দেউলিয়া হয়ে যাচ্ছে। যেমন ধরুন, ব্যাংকে টাকা রাখার কারণে ব্যাংকে যে লিকুইড মানি রাখা হয়, অথবা মনে করেন যে ব্যাংকে আপনার টাকাগুলো থেকে যে টাকাটা আমরা ব্যাংকে জমা করি, এই টাকা থেকেই ব্যাংক কী করে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যেমন ধরেন হতে পারে সালমান এফের, বেক্সিমকো ফ্যাশন হোক, স্কোয়ার হোক, বড় বড় প্রতিষ্ঠানকে মনে করেন যে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়ে থাকে। এই ঋণ দেওয়ার কারণে ব্যাংক মনে করেন যদি ওই ঋণের টাকা ব্যাক নিতে না পারে, অনেক সময় ব্যাংক অর্থ সংকটে ভোগে, একটা সময় ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে। পক্ষান্তরে ইন্স্যুরেন্সে টাকা রাখার কারণে ইন্স্যুরেন্স কখনো এইভাবে কাউকে ঋণ দেয় না, যার জন্য ইন্স্যুরেন্স কখনো দেউলিয়াও হয় না। ইন্স্যুরেন্সের হিস্টোরি যদি আপনার ডিটেলস জানতে চান, তাহলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন বাংলাদেশে এক একটা কোম্পানি কত বছরে এই দেশে ব্যবসা করে যাচ্ছে আজও পর্যন্ত। সেই স্বাধীনতার সময় থেকে, যেমন মেটলাইফ 1952 সাল থেকে বিজনেস করে যাচ্ছে আমাদের দেশে, আজও পর্যন্ত মেটলাইফ দেউলিয়াও হয় নাই। কোথাও কোনো জায়গায় মনে করেন মেটলাইফের এরকম কোনো রেকর্ডও নাই যে ইন্স্যুরেন্স সেই মেটলাইফে করার কারণে ওই ইন্স্যুরেন্স বা মেটলাইফ তার টাকাটা দিতে পারতেছে না। কারণ হলো, যদি কোনো গ্রাহক কোনো এজেন্টের উপর নির্ভর না করে সরাসরি হেড অফিসে টাকা জমা করে থাকে, দেন সেই গ্রাহক টাকা পাইছে এবং পাচ্ছে। কিন্তু যদি কোনো গ্রাহক এজেন্টের সাথে লেনদেন করার কারণে ওই এজেন্ট যদি টাকাগুলো ভেঙে ফেলে, সরাসরি হেড অফিসে জমা না দেয়, দেন তাহলে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষেই সম্ভব নয় ওই গ্রাহকের টাকাটা ফেরত দেওয়া। যার জন্য এই এজেন্টের সমস্যার কারণে ইতিপূর্বে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো সমাধান হয়েছে সফটওয়্যারের মাধ্যমে টাকাগুলো জমা দেওয়ার কারণে। যেমন ধরুন, আমরা আমাদের কোম্পানিতে যে টাকাটা আমরা জমা করি, আমাদের পলিসির টাকা, সেটা কীভাবে জমা করি আমি আপনাকে দেখাবো। ধরুন সাপোজ আমার একটা পলিসি আছে, আমি একটা শিক্ষা বিমা রয়ে গেছে, ওকে আমি লগ ইন করলাম, লগ ইন করার পরে বিল পেতে যাব, বিল পেতে যাওয়ার পরে যে ইন্স্যুরেন্স সিলেক্ট করব, ইন্স্যুরেন্স সিলেক্ট করার পরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, যতগুলো লাইফ ইন্স্যুরেন্সের সবগুলো যে সিরিয়ালভাবে আসছে, তো আমি কী করবো, সোনালীতে একটা পলিসি আছে আমার, সেটার টাকাটা দেবো। দিন এটা সিলেক্ট করলাম, এরপরে এখানে পলিসি ওয়ার্ডটা সিলেক্ট করে আমার নাম্বারটা আমি এখানে টাইপ করি। আমার নাম্বার কত, 56 35 75। আমি একটা শিক্ষা বিমা নিয়েছি, যেটা হলো পলিসি কত, 2212 টাকা। দেখুন, মোহাম্মদ আকরাম হোসেন, 29/5/2024, আমার পলিসি নাম্বার 56 35 75, ফোন নাম্বার নিচে দেখা যাচ্ছে কিছু অংশ। এরপর আমার পলিসি অ্যামাউন্ট হচ্ছে কত, 2212 টাকা। আমার এখানে বর্তমান ব্যালেন্স নাই, বর্তমান ব্যালেন্স থাকলে রেফারেন্সে যেটা সেটা একটা কিছু দিতাম, দেন নেক্সটে চাপ দেবো। এরপরে মনে করেন যে আমি পিন নাম্বার দেবো, এরপর ফিঙ্গার দিয়ে দেবো, সরাসরি আমার টাকাটা কই চলে যাবে, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এর অফিসে ডাইরেক্ট চলে যাবে। যার জন্য মনে করেন যে এখান থেকে টাকাটা কারো হাতে না যাওয়ার কারণে, সরাসরি হেড অফিসে পৌঁছানোর কারণে আমার এই টাকাটার মেয়াদ শেষে একদম 0 টাইম টাকাটার প্রফিটটা পাবো ইনশাল্লাহ। এবার আসুন আমরা দেখব সোনালী লাইফ ইন্স্যুরেন্সে একজন এজেন্ট হিসাবে কাজ করলে মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করা সম্ভব। সেটা কীভাবে, এই বিষয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো। ধরুন, যদি কোনো বেতন ব্যক্তি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে এফএ হিসাবে বা এজেন্ট হিসাবে নিয়োগ পেতে চায়, তাহলে তার জন্য গভর্নমেন্টের দেওয়া 5টি শর্ত রয়েছে। যেমন তার মধ্যে নাম্বার 1 শর্ত হচ্ছে এসএসসি পাস হতে হবে, নাম্বার 2 18 বছর প্লাস বয়স হতে হবে, নাম্বার 3 1510 টাকা লাইসেন্স ফি লাগবে, নাম্বার 4 72 ঘন্টা ট্রেনিং করতে হবে, নাম্বার 5 পার্সোনাল একটা পলিসি নিতে হবে। দেন তাকে এরকম একটা কোড দেওয়া হবে, যে কোডটা এখানে আমার কোডটাই আমি শো করছি, সেটা হলো 1942 শোনাতে, এটা আমার এজেন্ট কোড। এই কোডটাও পাওয়ার পরে এই ব্যক্তি সিঙ্গেলভাবে কাজটা করতে পারবে।
এবার টিম নিয়েও কাজটা করতে পারবে। টোটালি এই কাজটা করার কারণে 12টা সুবিধা তাকে দেওয়া হবে। নাম্বার 1 সুবিধা হচ্ছে তাকে রেগুলার বোনাস বা কমিশন দেওয়া হবে। নাম্বার 2 2 নাম্বার তাকে স্যালারি দেওয়া হবে। নাম্বার 3 কোয়ার্টার বোনাস দেওয়া হবে। নাম্বার 4 সে লিডার্স ক্লাব করতে পারবে। নাম্বার 5 প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পাবে। নাম্বার 6 মেডিকেল সুবিধা পাবে। নাম্বার 7 গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা পাবে। আর বাকি 5টা অটো, যেমন এখান থেকে গাড়ি, বাড়ি এবং এক্সিকিউটিভ বডি পর্যন্ত হওয়া যায়। সাপোজ ধরুন আপনি এখানে এফএ হিসাবে নিয়োগ নিয়েছেন এবং 10 বছরের জন্য এটা কী করেছেন, ডিপিএস করেছেন। ওকে ফাইন। আপনি যেরকম এখানে এফএ হিসাবে নিয়োগ নিয়ে আপনি চাইলে এখানে অন্য কাউকে এফএ হিসাবে নিয়োগ দিতে পারবেন এবং কারো এজেন্ট কোড হোক অথবা পলিসি হোক, যে কোনো একজন ব্যক্তিকে আপনি চাইলে এখানে একটা ডিপিএস চালু করে দিতে পারবেন। ধরুন কোনো একজন ব্যক্তি আপনার মাধ্যমে 5,000 টাকা প্রত্যেক মাসে মাসে সোনার লাইফ ইন্স্যুরেন্সে জমা করে যাচ্ছে। দেন এই 5,000 টাকা থেকে আপনি প্রথম অর্থাৎ ফার্স্ট ইয়ারে আপনি যতবার ওই ব্যক্তি 5,000 টাকা জমা দেবে, অর্থাৎ 1 বছর যদি প্রত্যেক মাসে মাসে উনি টাকাটা জমা দিয়ে থাকে, দেন প্রত্যেকবার আপনি পাবেন 22% কমিশন। সেকেন্ড বছর যখন উনি টাকাটা জমা করবে, দেন তখন এইখান থেকে আপনি পাবেন 10% কমিশন। থার্ড বছর যখন উনি টাকাটা জমা দেবে, তখন থেকে পাবেন 5%। এইভাবে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আপনাকে এই টাকার থেকে 5% কমিশন দেওয়া হবে। সাপোজ কোম্পানি বলতেছে যদি আপনি 2 নাম্বার অর্থাৎ স্যালারি এবং রেগুলার বোনাস, যেটাকে আমরা কমিশন বলে থাকি, এই দুটো নিতে চান, তাহলে সিস্টেম হলো কমিশন স্যালারি টোটাল। অর্থাৎ আপনি যদি 20,000 টাকা আপনার মাধ্যম দিয়ে সেল করে দেন, দেন আপনাকে কমিশন দেওয়া হবে 20,000 টাকার 22%, 4400 টাকা, প্লাস স্যালারি দেওয়া হবে সাথে সাথে 5,000, অর্থাৎ সব মিলে আপনাকে দেওয়া হবে 9,000 টাকা। কোনো একজন এজেন্ট যদি 20,000 টাকা সেল করে দেয়, 5,000 টাকা স্যালারি পাবে, 4,400 টাকা পাবে কমিশন, সব মিলে পাবে 9,000। এবার আসেন, নতুন পুরাতন মিলে যদি আপনার টিমে আপনার মাধ্যমে সেল হয় 50,000, দেন সেটার 22% কমিশন পাবেন 11,000 টাকা, স্যালারি পাবেন 8,000 টাকা, সব মিলে আপনাকে দেওয়া হবে 19,000 টাকা। যে মাসে আপনার সেল হবে 50,000 টাকা, ঠিক সেই মাসে আপনি পাবেন কত, 19,000 টাকা। এরপরে যদি আপনার মাধ্যমে সেল হয় 1 লক্ষ টাকা, সেটার 22% কমিশন পাবেন 22,000, স্যালারি পাবেন 12,000, সব মিলে আপনাকে দেওয়া হবে 34,000 টাকা। আপনার মাধ্যমে যদি সেল হয় 1.5 লাখ, অথবা আপনার মাধ্যমে যদি সেল হয় 2 লাখ, 1.5 লক্ষ টাকা সেল হলে সেটার 22% কমিশন পাবেন 33,000 টাকা, স্যালারি পাবেন 15,000 টাকা, সব মিলে পাবেন হলো 48,000 টাকা যদি আপনার মাধ্যমে 1.5 লক্ষ টাকা সেল হয়। যদি আপনি 2 লক্ষ টাকা সেল করে দিতে পারেন, দেন আপনাকে কমিশন দেওয়া হবে সেটার 22%, 44,000 টাকা, স্যালারি দেওয়া হবে 20,000 টাকা, সব মিলে আপনাকে এই 2 লক্ষ টাকা সেল করার কারণে 64,000 টাকা কমিশন স্যালারি মিলে দেওয়া হবে। এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম, এটা হলো রেগুলার বোনাস এবং স্যালারি। এবার আমরা জানবো কোয়ার্টার বোনাসটা কী। কোয়ার্টার বোনাস পাওয়ার জন্য শর্ত হলো যে কোনো 3 মাস, জানুয়ারি থেকে মার্চ, অথবা এপ্রিল থেকে জুন, অথবা জুলাই থেকে সেপ্টেম্বর, অথবা অক্টোবর থেকে ডিসেম্বর, যে কোনো 3 মাসে যদি আপনার সেল থাকে 1,20,000 টাকা থেকে শুরু করে 1,80,000, দেন অতিরিক্ত কোয়ার্টার বোনাস হিসাবে আপনাকে দেওয়া হবে 9,000 টাকা। এবার আসেন, যদি কোনো 3 মাসে আপনার সেল থাকে 1,80,001 টাকা থেকে শুরু করে 3 লাখ, দেন আপনাকে অতিরিক্ত কোয়ার্টার বোনাস হিসাবে দেওয়া হবে 12,000 টাকা। সেম যদি আপনার কোনো 3 মাসে সেল থাকে 3 লাখ প্লাস, অর্থাৎ 3,01,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত যদি আপনার সেল হয়, দেন অতিরিক্ত কোয়ার্টার বোনাস হিসাবে পাবেন 18,750 টাকা। 50 টাকা লেখা হয় না। এভাবে করে যদি 5 লক্ষ প্লাস আপনার সেল থাকে কোনো 3 মাসে, দেন আপনাকে কোয়ার্টার বোনাস হিসেবে অতিরিক্ত দেওয়া হবে 30,000 টাকা। তার মানে আমরা এ পর্যন্ত জানলাম যে কোয়ার্টার বোনাসটা প্রতি 3 মাস অন্তর অন্তর দিয়ে থাকে। যে কোনো 3 মাসে এই শর্তের মধ্যে যদি আপনার সেল থাকে, দেন অতিরিক্ত কোয়ার্টার বোনাস হিসাবে এর মধ্যে আপনি পাবেন। এবার আমরা জানবো কোয়ার্টার বোনাস লিডার্স ক্লাবটা কি। লিডার্স ক্লাবের জন্য শর্ত হলো যদি কোনো একজন এজেন্ট জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে টোটালি 60টা পলিসি এবং 6 লক্ষ টাকা সেল করে দেয়, দেন তাকে নগদ দেওয়া হবে 15,000 টাকা এবং তার পরিবারকে পিকনিক করানো হবে 3 দিনের জন্য কক্সবাজারে, কোম্পানি নিজ খরচে। যদি কোনো একজন গ্রাহক লিডার্স ক্লাব করায়, লিডার্স ক্লাব করার পরে আরও বাকি 2টি সুবিধা সে পাবে অটো, যেমন নাম্বার 2 পাবে হলো সে মেডিকেল সুবিধা, অর্থাৎ এই 60টা পলিসি এবং 6 লক্ষ টাকা সেল করার কারণে ওই এজেন্টকে প্রত্যেকটা বছর 2.5 লক্ষ টাকা চিকিৎসা বাবদ বরাদ্দ করা থাকবে তার জন্য। এই 2.5 লক্ষ টাকা থেকে যে কোনো সময় যে কোনো চিকিৎসার জন্য সে ব্যয় করতে পারবে প্রত্যেক বছরে।
নাম্বার 3-তে সে সুবিধা পাবে গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা, অর্থাৎ 60টা পলিসি এবং 6 লক্ষ টাকা সেল করা থাকলে যদি ওই এজেন্ট এর পরে নর্মালি আল্লাহ এই দুনিয়া থেকে তাকে বিদায় নিয়ে যায়, দেন তাহলে তার পরিবারকে দেওয়া হবে 10 লক্ষ টাকা। যদি এই এজেন্টটা অ্যাক্সিডেন্ট করে চলে যায় দুনিয়া থেকে, দেন তাহলে তার পরিবারকে দেওয়া হবে 20 লক্ষ টাকা। অর্থাৎ লিডার্স ক্লাব করার পরে টোটালি সুবিধা হলো 3টা। একটা হলো কোম্পানি তাকে 3 দিনের জন্য পিকনিক করাবে, প্লাস হলো 15,000 টাকা ক্যাশ দেবে। নাম্বার 2 হলো তাকে সে মেডিকেল সুবিধা পাবে, যার জন্য তার নামে প্রত্যেকটা বছর 2.5 লক্ষ টাকা বাজেট থাকবে। নাম্বার 3 হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা পাবে, সেটা হলো মৃত্যু বা মারা যাওয়ার পরে যদি নর্মালি মারা যায় এবং অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে 10 লক্ষ অথবা 20 লক্ষ টাকা পাবে। এবার আসেন প্রভিডেন্ট ফান্ডটা, যেটা আমি আলোচনার থেকে সেরে গেছি, এটা কেমনে কি। প্রভিডেন্ট ফান্ডের জন্য শর্ত হলে যদি কোনো গ্রাহকের আইডির বয়স হয়ে থাকে 1 বছর, দেন 13তম মাস থেকে তার প্রভিডেন্ট ফান্ড শুরু হয়। সাপোজ ধরুন যদি কেউ গভর্নমেন্টের চাকরি করে, তাহলে প্রভিডেন্ট ফান্ডের জন্য গভর্নমেন্ট তার থেকে 5% কাটবে আর 5% তাকে যোগ করে দেবে, টোটালি দেবে হয়তো কত 10%, যেটাই ম্যাচ শেষে হয় 20-30 লক্ষ টাকা। আমাদের কোম্পানিতেও সেম 13তম মাসে গিয়ে তার প্রভিডেন্ট ফান্ড কাটবে, তার কমিশন থেকে 5% কাটবে এবং কোম্পানি ওই 5%-এর সঙ্গে আরও 10% যোগ করে দেবে, টোটালি কোম্পানি দেওয়ার সময় দেবে 15%, যার জন্য এখান থেকেও সে 10 বছর শেষে 20 থেকে 30 লক্ষ টাকা ফান্ড সুবিধা পাবে। ওকে ফাইন, এতক্ষণ আমরা সিঙ্গেল কাজটা করার সুবিধা জানলাম। এখন আমরা জানবো টিম নিয়ে যদি কাজটা কেউ করে তাহলে কী কী সুবিধা পাবে। টিম হচ্ছে এমন একটা জিনিস যেখানে একত্রবদ্ধভাবে কাজটা করা হয়, অর্থাৎ বলা হচ্ছে যদি কোনো একজন ব্যক্তি খুব দ্রুত যেতে চায় তাহলে সে তাকে একা চলতে হবে, আর যদি সে ধীরে ধীরে মনে করেন যে একটা জায়গায় যেতে চায়, অর্থাৎ বেশি ইনকাম করতে চায়, দীর্ঘমেয়াদী ইনকাম করতে চায়, যেটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম করতে চায়, দেন তাহলে তাকে টিম নিয়ে সামনে আগাতে হবে। আচ্ছা, এবার আসেন টিমের জন্য সুবিধা কী। ধরেন আমি একজন এজেন্ট হিসাবে এখানে নিয়োগ নিলাম, নিয়োগ নেওয়ার পরে আপনার এখানে আমি একাধিক লোককে নিয়োগ দিতে পারবো এজেন্ট হিসাবে। দেন এই এজেন্টগুলোর থেকে যদি মিনিমাম 10 জন এজেন্ট যে কিনা প্রত্যেকটা মাসে 1 লক্ষ টাকা করে সেল করে, দেন তাহলে আপনার টিমে সেল হয় কত 10 লক্ষ টাকা। অর্থাৎ একজন এজেন্ট প্রথমে এফএ হিসাবে নিয়োগ হয়, দেন তারপরে সে ইউনিট ম্যানেজার হতে পারে, এরপরে ব্রাঞ্চ ম্যানেজার হতে পারে, এরপরে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হতে পারবে, সেলস ম্যানেজার হতে পারে, এভাবে টোটালি 9টা বেশি অ্যাচিভ করতে পারবে। একজন এজেন্ট যখন পার্সোনালি 5 জনকে স্যালারিতে নিয়ে আসতে হবে, অর্থাৎ কোনো একজন এজেন্ট যদি তার টিমের 10 জন বা 20 জন এজেন্ট থেকে 5 জনকে ওই স্যালারিতে নিয়ে আসতে পারে, যারা মিনিমাম সেল থাকে তাদের 20,000 করে, এবং 60টা পলিসি এবং 6 লক্ষ টাকা সেল হয়, অর্থাৎ কোনো একজন এজেন্টের নিচে যদি 5 জন স্যালারি হোল্ডার থাকে এবং তার ওই লিডার্স ক্লাবটা করা থাকে, অর্থাৎ 60টা পলিসি এবং 6 লক্ষ টাকা সেল করা থাকে। 3 নম্বর হলো যে 12 মাস তার স্যালারি থাকে, দেন তাহলে তাকে প্রমোশন দিয়ে বানানো হয় ইউনিট ম্যানেজার। আর ইউনিট ম্যানেজার হওয়ার কারণে সে 19.6% কমিশন পাবে, অর্থাৎ টিম সেল করছে টোটালি 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা সেল করার কারণে টিমের প্রত্যেকে 22% হিসেবে 2,40,000 নেবে, আর ইউনিট ম্যানেজার হওয়ার কারণে কমিশন পাবে ওইখান থেকে ওই 10 লক্ষ টাকার থেকে 6.6%, অর্থাৎ 66,000 টাকা। স্যালারি পাবে 12%, অর্থাৎ 1,20,000 টাকা। কোয়ার্টার বোনাস হবে 3.5%, অর্থাৎ 35,000 টাকা। মোবাইল বিল পাবে হচ্ছে 1%, অর্থাৎ 6,660 টাকা। টোটালি একজন ইউনিট ম্যানেজার তার টিমের থেকে যদি 10 লক্ষ টাকা সেল হয়, সেখান থেকে স্যালারি, কোয়ার্টার বোনাস, কমিশন, মোবাইল বিল সব মিলে পাবে 2,21,660 টাকা। পক্ষান্তরে যদি 20 লক্ষ টাকা সেল হয়, দেন তার ডাবল হবে। যদি তার টিমে সেলে 5 লক্ষ টাকা, তাহলে এটার অর্ধেক হবে। আশা করি বোঝাতে পারছি। অর্থাৎ একজন ইউনিট ম্যানেজার তার টিমের থেকে টোটালি কমিশন পায় অ্যাভারেজে প্রায় 20%-এর মতো। এবার আসেন যে 5 জন ব্যক্তিকে নিয়ে সে ইউনিট ম্যানেজার হয়েছে, অর্থাৎ এই 5 জন ব্যক্তি স্যালারি করার কারণে সে হয়েছে ইউনিট ম্যানেজার। দেন এই 5 জন ব্যক্তিকে যদি সে আবার ইউনিট ম্যানেজার বানাতে পারে, দেন তখন সে হবে ব্রাঞ্চ ম্যানেজার। অর্থাৎ ব্রাঞ্চ ম্যানেজার হওয়ার জন্য মিনিমাম শর্ত হলো 5 জন ইউনিট ম্যানেজার থাকতে হবে, যাদের সেল হতে পারে 10 লক্ষ টাকা করে, যাদের সেল হতে পারে 7 লাখ, সেল হতে পারে 5 লাখ। অর্থাৎ এক্সাম্পল স্বরূপ যদি 5টা ইউনিট ম্যানেজার যাদের এক একজনের সেল থাকে 10 লক্ষ টাকা, তাহলে তার টিমে সেল হয় কত 50 লাখ। আর এই 50 লক্ষ টাকা সেল হলে ব্রাঞ্চ ম্যানেজার এক কমিশন পায় 15%, অর্থাৎ 50 লাখ টাকা সেলের 15% হয় হলো 7.5 লাখ টাকা।
অর্থাৎ একজন ব্রাঞ্চ ম্যানেজার ইনকাম করবে 7.5 লাখ টাকা যদি তার টিমের সেল থাকে 50 লাখ, যদি তার টিমের সেল থাকে 1 কোটি, দেন তাহলে তার ইনকাম হবে 15 লক্ষ টাকা। এবার আসুন, সোনালী থেকে যে একজন ব্রাঞ্চ ম্যানেজার 10 লক্ষ টাকার উপরে ইনকাম করে, সেটা কি আদৌ সম্ভব কিনা সে বিষয়ে আমি আপনাদেরকে আইডিয়া দেব। এছাড়াও একজন এজেন্ট নিয়োগ পাওয়ার জন্য যে শর্ত রয়েছে, সরকার নির্ধারিত যে মনে করেন যে যোগ্যতা রয়েছে, সেটা আসলে আদৌ সত্য কিনা সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। ঠিক এটার আন্ডারে যে একটা নীতি গেজেট প্রকাশ করা হয়, সেই গেজেটটা হচ্ছে এটা। দেখুন এখানে উল্লেখ করা হয়েছে নিজস্ব প্রতিবেদন বীমা এজেন্ট নিয়োগ, অর্থাৎ এটা হলো 2021 সালের এই গ্যাজেটে উল্লেখ করা হয়েছে যে নতুন এই প্রবিধানমালায় স্থায়ী অস্থায়ী ভিত্তিতে বীমা এজেন্ট নিয়োগের বিধান করা হয়েছে। এজেন্ট লাইসেন্সের মেয়াদ নির্ধারণ করা হয়েছে 3 বছর, আর মেয়াদ শেষে 30 দিনের মধ্যেই বিধি অনুসারে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে হবে বা বলা হয়েছে। তবে ছাড়পত্র ছাড়া নিয়োগ পাবেন না অপর কোনো কোম্পানিতে। অর্থাৎ কোনো একজন এজেন্ট যদি কোথাও কোনো একটা কোম্পানিতে নিয়োগ হয়, ওই ব্যক্তি যদি অন্য কোনো কোম্পানিতে আবার কাজ করতে চায়, দেন তাহলে ছাড়পত্র ছাড়া, অর্থাৎ পূর্বের কোম্পানি থেকে ছাড়পত্র না দেওয়া পর্যন্ত অন্য কোনো কোম্পানিতে সে নিয়োগ পাবেন না। আর এইখানে সব কিছু উল্লেখ করা আছে যে কত টাকা মনে করেন তার ফি দিতে হবে, এবং কী কী যোগ্যতা লাগবে, কী ট্রেনিং করতে হবে, কত ঘন্টা ডিটেলস এই গ্যাজেটের মধ্যে প্রকাশ করা হয়েছে। দেখুন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এখানে লেখা হয়েছে যে অস্থায়ী নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে আবেদনকারীকে প্রবিধান 11 এর অধীনে অযোগ্য হওয়া যাবে না। তার মানে হলো যে, অর্থাৎ এখানে যে একটা এই 2021-এর একটা নীতিমালা রয়েছে, সেই নীতিমালার বাইরে সে নিবন্ধন করতে পারবে না। এই যে প্রবিধান 11 এর অধীনে অযোগ্য হওয়া যাবে না। যাই হোক, এবারে যে 72 ঘন্টা প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, এই গ্যাজেটের মধ্যেই বাকি তথ্যগুলো উল্লেখ করা হয়েছে, কারণ এই গ্যাজেটটা বেশ কয়েকটা পেজের প্রকাশ করা হয়েছে, তার এইটা একটা অংশ। যাই হোক, এরপরে আমরা যেটা দেখব সেটা হলো ইন্স্যুরেন্স কোম্পানি প্রত্যেকটা বছর তার এজেন্টদেরকে, তার গ্রাহকদেরকে পুরস্কৃত করে থাকে এবং একটা গিফট দিয়ে থাকে। যদি গ্রাহক যদি সবচেয়ে বড় মাপের ওই বছরে হয়, দেন মহিলা হলে তাকে স্বর্ণের একটা লকেট গিফট করা হয়, আর পুরুষ হলে 25,000 টাকা দেন একটা ঘড়ি গিফট করা হয়ে থাকে। এটা হলো সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অন্যতম একটা বৈশিষ্ট্য। এছাড়া শতভাগ বিমা দাবি নিষ্পত্তিতে সোনালী চতুর্থ প্রজন্মের বিমা কোম্পানি হওয়া সত্ত্বেও এই সিরিয়ালে সোনালী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে 5 নম্বরে। অর্থাৎ আমাদের দেশে 6টা কোম্পানি শতভাগ বিমা দাবি নিষ্পত্তি করে থাকে, তার মধ্যে নাম্বার 1 সোনালীও আছে। যেমন ধরুন, আলফা লাইফ ইন্স্যুরেন্স আছে, চার্টার লাইফ আছে, LIC বাংলাদেশ লিমিটেড আছে, মার্কেন্টাইন ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স। এই 6টা কোম্পানি কেবল বিমা দাবি শতভাগ নিশ্চিত করতে, বাকিগুলো পার্সেন্টেজ আকারে দিয়ে থাকে। এছাড়াও যদিও চতুর্থ প্রজন্মের বিমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স তারপরে সেলসের দিক থেকে টপের দিকে চলে গেছে। যেমন ধরুন, একই সালে অর্থাৎ 2013 সালে নিবন্ধেন্দ্রকৃত বেশ কিছু লাইফ ইন্স্যুরেন্স রয়েছে। যেমন এর মধ্যে রয়েছে জেনিত, এর মধ্যে রয়েছে হচ্ছে আস্থা, এর মধ্যে রয়েছে আপনার ট্রাস্ট, সান লাইফ, আলফা। প্রত্যেকটা লাইফ ইন্স্যুরেন্স যেগুলো 13 সালে নিবন্ধন পেয়েছিল, 13টি কোম্পানি, এই কোম্পানিগুলোর মধ্যে যেমন ধরুন কিছু কোম্পানি, যেমন বায়রা লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ ইসলামী, ডায়মন্ড, LIC, আকিস, পদ্মা, বেস্ট লাইফ, আস্থা লাইফ, জেনিত লাইফ, এদের প্রত্যেকের গত 2023 সালের সেল ছিল কতটুকু দেখুন। বায়রা সেল করছে মাত্র 4 কোটি টাকা।
কেউ 4 কোটি, কেউ 7 কোটি, কেউ 18 কোটি, কেউ 30 কোটি, কেউ 33 কোটি টাকা। ঠিক এরই মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চতুর্থ প্রজন্মের একটা বিমা কোম্পানি হওয়ার পরেও যে গত 2023 সালে সেল করছে কত 832 কোটি টাকা, যেখানে মেট লাইফ সেল করছে 3202 কোটি টাকা, ন্যাশনাল লাইফ সেল আছে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সেলস আছে 926, ন্যাশনালের আছে 1860, সোনালির আছে 832, ফারিস্টের আছে 603, পপুলারে রয়েছে কত 677 কোটি টাকা। এবার আসুন আমরা দেখব 2023 সালে সোনালী লাইফের মোট প্রিমিয়াম আয় হয়েছে 831 কোটি টাকা। আচ্ছা, যদি কোনো একজন ব্যক্তিকে আমাদের কোম্পানিতে এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়, নিয়োগ দেওয়ার পরে ওই ব্যক্তির স্যালারি বা কমিশন পাওয়ার জন্য তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয়। আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য এরকম একটা শিট আমরা তাদেরকে দিয়ে থাকি। সেই শিটটা নিয়ে যদি ইনিশিয়াল ট্রাস্ট ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেন তখন ওই ব্যাঙ্কটা ভেরিফাই হওয়ার পরে তার কমিশনটা তার অ্যাকাউন্টে চলে যায়। এবার আমরা দেখুন সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার গ্রাহকের টাকার মেয়াদ শেষ হওয়ার 2 মাস আগেই তাকে SMS দিয়ে থাকে, ডিয়ার জেসমিন আক্তার, কংগ্রাচুলেশন, ইউ আর ডিউ রিসিভ ম্যাচুরিটি অ্যামাউন্ট এত তারিখের, প্লিজ ভিজিট এনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স ব্রাঞ্চ অফিস ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। অর্থাৎ বলা হচ্ছে যে জেসমিন আপা, আপনার এই তারিখে আপনার এই টাকাটার মেয়াদ শেষ হবে, আপনার পলিসি নাম্বার এত, তো আপনি কী করেন নিকটস্থ কোনো ব্রাঞ্চে আপনার ব্যাংকের তথ্য নিয়ে উপস্থিত হন, যেখানে গিয়ে কী করবেন ব্যাংকের স্টেটমেন্টটা জমা দেবেন, জমা দেওয়ার পরে ওই ব্যাংকের স্টেটমেন্টটা ওইখানে আপনার প্রোফাইল অ্যাড করে দেবে, অ্যাড করে দেওয়ার পরে আপনার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে। এটা হচ্ছে আমাদের কোম্পানির ড্রাগন গ্রুপ অফ প্রতিষ্ঠান, যেহেতু তারই একটা অঙ্গ প্রতিষ্ঠান যেটা হলো সোয়েটার ফ্যাক্টরি ড্রাগন গ্রুপের 18 তলা ভবনটি আমাদের হেড অফিসের অপোজিটেই অবস্থিত। এটা হচ্ছে আমাদের কাস্টমাররা যখন আমাদেরকে পেমেন্ট করে থাকে দেন এটা হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পেমেন্ট নাম্বার। গত 2023 সালে 15টি লাইফ বিমা কোম্পানি তাদের বাজেটকৃত টাকা থেকে খরচ বাঁচিয়েছে কত 354 কোটি টাকা, যা চাইলে অন্য কোনো কোম্পানি এই খরচটা কমাতে পারে না। কেননা আমরা আমাদের কোম্পানি সহ এরকম 15টা কোম্পানি আছে যারা আমাদের যে বাজেট বা বরাদ্দকৃত টাকা রয়েছে সেই টাকা থেকেও আমরা এরকম খরচ কমাতে সক্ষম হয়েছি। যেমন সোনালী গত বছরে আমরা খরচ কমিয়েছি কত 103 কোটি 86, 124 পয়েন্ট এত। 2022 সালে সবচেয়ে কম খরচ করেছে নতুন প্রজন্মের বিমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অনুমোদিত ব্যয় সীমার চেয়ে 124 কোটি 41 লক্ষ টাকা কম খরচ করেছে। কম খরচের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ। কম খরচ কোম্পানির ব্যয় সীমার 103 কোটি টাকা থেকে এত টাকা 103 কোটি 86 লাখ টাকা কম খরচ করেছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স 2022 সালে ব্যয় সীমার থেকে 27 কোটি 80 লাখ টাকা কম খরচ করেছে। অর্থাৎ আমরা গত বছর সব মিলে আমরা কম ব্যয় করেছি। কত টাকা খরচ বাঁচিয়েছিল 124.41 কোটি টাকা। এটা হচ্ছে আমাদের হেড অফিস, যেটা হলো মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত, আবুল হোটেলের অপোজিটে 14 তলা এই ভবনটি। উপরে আছে জিম রুম, নিচে রয়েছে হলো হোটেল। এটা হচ্ছে আমাদের আবাসন প্রকল্প, অর্থাৎ আমাদের কোম্পানি বিভিন্ন বিভাগীয় শহরে এরকম প্লট আকারে জায়গা কিনে সেটা প্লট আকারে মনে করেন যে বিল্ডিংয়ের রুমগুলো তৈরি করে সেটাকে এজেন্ট বা ইউনিট ম্যানেজারদেরকে ফ্ল্যাট আকারে ভাগ করে দেবে। দেখুন ঠাকুরগাঁ মেট্রো, এটা ঠাকুরগাঁ মেট্রোতে এরকম আমাদের কাস্টমারদের জন্য এরকম একটা প্লট ক্রয় করা হয়েছে, যেখানে সেটা আবাসন প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছে। 2023 সোনালী লাইফের মোট প্রিমিয়াম আয় হয়েছে 831 কোটি টাকা, যেটাকে আমরা 832 কোটি টাকা বলে থাকি। এটা হচ্ছে আমাদের সরিয়া বোর্ডের একটি চিত্র। আমাদের সরিয়া বোর্ড আছে, সরিয়া বোর্ডে এইভাবে তারা
সরিয়া বোর্ডে বসে। আর সোনালী লাইফ ইন্স্যুরেন্স গত বছর রেটিংয়ের দিক থেকে ছিল AA+, অর্থাৎ ভেরি স্ট্রং। এখন আমরা AAA, অর্থাৎ আমাদের রেটিংয়ের অবস্থান বর্তমানে হচ্ছে AAA, অর্থাৎ এক্সিলেন্ট। যেরকম এখানে বেশ কিছু কোম্পানি রয়েছে, ডি অর্থাৎ ডিফল্ট, CCC অর্থাৎ ভেরি হাই রিস্ক, B+, লো সেফটি, অর্থাৎ নিচের যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলোর সঙ্গে যদি কেউ কারবার করে তাহলে ক্ষতির সম্ভাবনাই বেশি। 2023 সালে শতভাগ দাবি পরিশোধে স্বীকৃতি পেল সোনালী লাইফ ইন্স্যুরেন্স। ওকে ডান। এবার আমি দেখব একজন এজেন্ট কিভাবে মনে করেন তার এজেন্ট লগিংয়ে ঢুকে তার সব কিছু দেখতে পারবে। যেমন ধরুন আমি এখানে 2023 সালে একটি পলিসি স্টার্টের মাধ্যম দিয়ে আমি এখানে বিজনেসটা শুরু করেছি। আমি আমার এজেন্ট লগিংয়ে ঢুকবো। এজেন্ট লগিংয়ে ঢুকে আমি দেখাবো আমি কত সেল করছি, কত কমিশন পেয়েছি। শুরুতেই দেখাবো আমার আইডির বয়সটা কত। দেখুন এই যে আমার আইডির বয়স হচ্ছে কত, 1 বছর 1 মাস। অর্থাৎ আমি বলেছি যে 13তম মাস থেকে, দেখেন আমার ব্যাংক ইনফরমেশন, এটা আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট করেছি। আমার এই 13তম মাস হওয়ার কারণে আমার এখানে প্রভিডেন্ট ফান্ড দেখা যায়। যেমন আমি এই যে মাসটা যাচ্ছে, গত মাসে আমি ফান্ড পেয়েছি কত, 1430 টাকা। অর্থাৎ আমি টোটাল কমিশন পাইছি এই 13তম মাস থেকে এ পর্যন্ত 30,063 টাকা। সেখান থেকে 5% ভ্যাট কাটছে, আর ফান্ডে কাটছে 1430 টাকা। আর টোটাল আমার সেল হয়েছে 1,35,240 টাকা। এরপরে আমি দেখব টোটাল আমার মাই অ্যাসিভ, অর্থাৎ আমি যখন কাজটা শুরু করি তখন আমার কত সেল ছিল। 2023 সালে আমি প্রথম কাজটা শুরু করেছিলাম মে মাসে আমার সেল ছিল 5,829। তারপরে কত, জুনে 22,000, জুলাইয়ে 20,000, আগস্টে 27,000 সামথিং, সেপ্টেম্বরে 23,000 সামথিং, অক্টোবরে 1,03,000 সামথিং, নভেম্বরে 25,400 সামথিং, ডিসেম্বরে 26,600 সামথিং। অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস মিলে আমি একটা কোয়ার্টার বোনাস পেয়েছিলাম 12,000 টাকা। এটা ছিল আমার গত বছরের সেলস অ্যাসিভ। এই 2024 সালে বর্তমানে আমার সেল পজিশনটা আমি দেখাবো। জানুয়ারি মাসের 2024 সালের প্রথম সেল 50,000 সামথিং, ফেব্রুয়ারি মাসে 50,000 সামথিং, মার্চ মাসে 85,500 সামথিং, এপ্রিল মাসে 1,22,000, 24,000 সামথিং, মে মাসে মাত্র 12,828 টাকা, এবং সামনে আরও সেল হবে ইনশাল্লাহ। যাই হোক, এটা হচ্ছে আমার সেলস। তো আমি এখান থেকে যে কমিশনগুলো পাইছি সেই কমিশনটা আমি দেখাবো। যেমন ধরুন আমি লাস্টের যে কমিশন পাইছি এপ্রিল মাসে, সেই কমিশনটা কত ছিল দেখুন, এই যে, অর্থাৎ লাস্টের এপ্রিল মাসে আমি কমিশন পাইছি 25,146 টাকা। যেটা কোন ফর্ম থেকে কত টাকা পাইছি সেটা এখানে দেখা যায়। এই যে 2 নাম্বার পেজে গেলাম, এই দেখেন 2 নাম্বার পেজে এই যে 246 থেকে শুরু করে 1100 আছে, ইত্যাদি আছে। আবার একটা ফর্ম থেকে 13,611 টাকাও কমিশন পাইছি, 700 পাইছি, ইত্যাদি। এরপরে আমি যখন কাজটা প্রথম শুরু করলাম সেই মাসে কত টাকা কমিশন পাইছিলাম সেটা আপনাকে দেখেন। মে মাসে 2023 সালে আমি প্রথম কমিশন পাইছিলাম 1,250 টাকা মাত্র। এই যে দেখুন, 3টে ফর্ম থেকে আমি পাইছিলাম কত, 1,250 টাকা প্রথম কমিশন। আচ্ছা, এই কমিশনগুলো আমি কোথায় পাই, কেমনে পাই সেটাও দেখাবো। এই দেখুন, আমার হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে, সেই অ্যাকাউন্ট থেকে আমি এই টাকাগুলো বের করে নিই। যেমন এই যে দেখুন কত, 25,869 টাকা প্রাইস পেয়েছিলাম টোটালি কমিশন। সেখান থেকে এই যে আমি নগদ দিয়ে উঠাইছি 15,000 সাথে, এবার আবার নগদ থেকে 800টা করেছি, এবার কার্ড দিয়ে উঠাইছি 9,000, এরপরে আবার মনে করেন যে 500 টাকা উইথড্র করলাম, এরপরে আর কোনো উইথড্র নাই, আবার নগদ থেকে 550 টাকা উইথড্র করছি। $25,869।
আমি আমার কমিশনটা এখানে আপনাকে দেখাচ্ছি, তাহলে বুঝতে সহজ হবে। 2024 25,500, 25,146 টাকা। আমার ব্যাংকে ঢুকছে কত? 25,869 টাকা। আমি শুধু সেলগুলো দেখাবো, সিকিউরিটি বা নিরাপত্তার স্বার্থে আমি ওনলি আপনাদেরকে সেলগুলো দেখাবো। একজন ব্রাঞ্চ ম্যানেজার আমাদের এখান থেকে কত সেল করে, যেমন আমি দেখাবো হলো আমাদের যে ইউনিট ম্যানেজার আছে তার সেল কত ছিল। যেমন ওনার প্রোফাইলটা আমি চেক দিয়ে দেখি 2 বছর 11 মাস তার হচ্ছে জয়েনিং পিরিয়ড। এনার হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট করা, অর্থাৎ ওনার এখানে কাজ শুরু করছে হলো 2020 সালে, 2021 সালে মেবি। এই যে 21 সালে আমি লগ ইন করলাম, আর 21 সালে ডিসেম্বর মাসে ওনার কাজটা স্টার্ট করেছে, 2000 টাকা সেল দেখাচ্ছে। এরপর আমি দেখবো 22 সালে ওনার হিস্টোরিটা। 22 সালে উনি কী করছে, 22 সালে প্রথমত জানুয়ারি মাসে তার সেল 3,000 সামথিং, 3,000, ফেব্রুয়ারি মাসে 20,000 সামথিং, মার্চ মাসে 23,000, এমনি করে এই যে তো আপনার জুনে আছে 4 লাখ সামথিং, আবার ডিসেম্বর মাসে 73,000 সামথিং। 22 সালে এটা। এবার 23 সালে উনি দেখি কী করছে। 22 সালে উনি ইউনিট ম্যানেজার হয়, ডিসেম্বর মাসে গিয়ে ইউনিট ম্যানেজার হওয়ার পর 23 সালে তার সেল 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এমনি করতে করতে এখন তার সেল হয় হচ্ছে লাখ লাখ। 23 সালের পরে উনি 24 সালের সেলটা দেখি। 24 সালে গিয়ে ওনার সেল হলো, দেখুন এই যে 5 লাখ, 5 লাখ, 5 লাখ, 5 লাখ, অর্থাৎ 5 লাখের নিচে আর কোনো সেল 24 সালে নাই। এটা হলো একজন ইউনিট ম্যানেজার যিনি 1 বছরে কাজ করে এখান থেকে ইউনিট ম্যানেজার। ওনারও প্রভিডেন্ট ফান্ড আছে, ওনার প্রভিডেন্ট ফান্ডটা একটু চেক দিই। দেখুন ওনার প্রভিডেন্ট ফান্ড শুরু হয়েছে 2022 সাল থেকে। যেমন ওনার ফান্ডে টোটাল এখন আছে কত, 3,006, অর্থাৎ 36,345 টাকা। এটা হলো একজন ইউনিট ম্যানেজারের ফান্ড। আমি এবার দেখবো আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের সেলটা দেখব। এজেন্ট লগ ইন করলাম, আমাদের ব্রাঞ্চ ম্যানেজার যার জয়েনিং পিরিয়ডটা দেখে আসি 4 বছর 3 মাস। এরপর ওনার সেলগুলো দেখি, অর্থাৎ উনি এখানে কাজটা শুরু করে 2020 সালে, করোনা ভাইরাসের সময়। 20 সালে ওনার কী অবস্থান ছিল বিজনেসে সেটা দেখি। এই যে 2020 সাল লগ ইন করলাম, লগ ইন করার পরে দেখুন 20 সালে তার ফেব্রুয়ারি মাসে সেল ছিল 23,000 সামথিং, মার্চ মাসে সেল নাই, এপ্রিলে সেল 1,000, এরপরে আর কোনো সেল নাই। 20 সাল শেষ, 21 সালে উনি বিজনেসটা আবার শুরু করে, যেটা শুরু করার পরে ওনার জানুয়ারি মাসে সেল ছিল কত দেখুন, মাত্র কত, 31,000, আর ডিসেম্বর মাসে সেল হলো কত, 29 লাখ। 21 সাল শেষ, 22 সালে ওনার সেলটা দেখি। 22 সালে ওনার সেল হলো 4,16,000 সামথিং, এবং 22 সালে ওনার লাস্টে অক্টোবর মাসে সেল ছিল কত, 1,93,00,000 সামথিং, নভেম্বর মাসে 2,84,00,000 সামথিং, ডিসেম্বর মাসে 2,50,00,000 সামথিং। অর্থাৎ আমাদের একজন ব্রাঞ্চ ম্যানেজারের 3 মাসের যে সেল মিনিমাম কত টাকা আছে এখানে, প্রায় 7 কোটি টাকার মতো। অথচ কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলোর বয়স 24 বছর হয়ে গেছে, সেই কোম্পানিগুলো সারা বছরের সেলও আমাদের একজন ব্রাঞ্চ ম্যানেজারের সেলের সাথে পারে না। যেমন ধরুন 23 সালের সেলটা আবার একটু দেখি। 23 সালের সেল হলো ওনার এখন কত, 56 লাখ, 55 লাখ, 61 লাখ, এমনি করে সেল আছে ওনার। নিচে ডিসেম্বর মাসে 1 কোটির উপরে সেল আছে। 23 সালের সেল দেখলাম, 24 সালের সেল দেখবো ওনার। 24 সালের সেল কত, 57, 49, 49, 52, প্লাস মে মাসে 1,74,000, 17,40,000, সরি। তার মানে এটা হলো আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের সেল। এবার ওনারও প্রভিডেন্ট ফান্ড আছে, ওনার প্রভিডেন্ট ফান্ডটা একটু চেক দিয়ে আসি। দেখুন ওনার প্রভিডেন্ট ফান্ড শুরু হয়েছে 21 সালে, বর্তমানে ওনার ফান্ডে আছে কত টাকা, 5,73,613 টাকা, যেখানে আমার ফান্ড কেবলমাত্র 1,400 টাকা। যাই হোক, শুরু থেকে শেষ অবধি আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আশা করি আমাদের কোম্পানি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাকে দিতে পারছি। আপনি চাইলে আমাদের সাথে কাজটা শুরু করতে পারেন। মিনিমাম 1 বছর শ্রম দিয়ে আপনি এইখান থেকে চাইলে মান্থলি 1 লাখের উপরে ইনকাম করা আপনার পক্ষে সম্ভব। এছাড়াও আমাদের কোম্পানিতে যারা পলিসি নিয়েছে তাদের পলিসির আমি একটা পলিসি আপনাকে লগ ইন করে দেখাবো। দেখুন, এই ভদ্রলোক 2020 সালে তার আমাদের কোম্পানিতে পলিসিতে স্টার্ট করার পরে ওনার বর্তমানে আমি দেখাবো কত টাকা উনি বোনাস আকারে পাইছে কোন কোন বছরে। অর্থাৎ উনি 20 সালে যখন কাজটা শুরু করে, এখন হলো 22, 23, 24 সাল। অর্থাৎ এই দেখেন ওনার বিমা অঙ্কটা হলো কত, 4 লক্ষ টাকার। ওনার বোনাস দেখাচ্ছে 2020 সালে কত, 32,000, 21 সালে 32,800, 22 সালে 33,200। টোটালি ওনার হলো বোনাস দেখাচ্ছে কত, 98,000 টাকা। এইভাবে করে অর্থাৎ একজন গ্রাহক তার প্রোফাইলে ঢুকেই সে টোটালি 10 বছরে কত টাকা বোনাস পাবে সেটাও দেখতে পারবে। আর এই বোনাসটা এবং ওই তার মূল বিমা অঙ্কটা 4 লক্ষ টাকা, এটা সে একসঙ্গে মেয়াদ শেষে পাবে। অর্থাৎ আমি বলেছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স একটা মাত্র কোম্পানি, যে কোম্পানি তার গ্রাহক তার প্রোফাইলে ঢুকেই প্রত্যেকটা বছর সে কত টাকা লভ্যাংশ পায় সেটা দেখা যায়, যা অন্য কোনো কোম্পানি বা ব্যাংকে ওটা দেখার মতো সিস্টেম নাই। এবার আমরা তার পেমেন্ট হিস্ট্রিটা দেখে নেই, উনি যে পেমেন্টগুলো করে থাকে সেটা কিভাবে করে। অর্থাৎ দেখুন, উনি টাকাটা ইয়ারলি টাকাটা দেয়, প্রত্যেক বছরে উনি টাকা দেয় হলো 43,720 টাকা। এ পর্যন্ত উনি 4টা পেমেন্ট করেছে। 2020 সালে একটা পেমেন্ট করেছে 43,720, 21 সালে কোনো পেমেন্ট করে নাই, ভয় দেখাইছে মানুষ। পরে 22 সালে উনি জরিমানা সহ পেমেন্ট করে, 23 সালে গিয়ে ডাবল পেমেন্ট করে। মানি রিসিপ্টটা আমি এখানে ডাউনলোড দিয়ে দেখাবো। অর্থাৎ 4টা পেমেন্টে যে যে টোটালি কত টাকা সে এখানে জমা করেছে সেটাও এই মানি রিসিপ্ট আমি দেখাতে পারবো। দেখুন, ডাউনলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার মানি রিসিপ্টটা ওপেন হয়ে গেল। এই যে হচ্ছে ওনার মানি রিসিপ্ট। অর্থাৎ 4টা প্রিমিয়ামের টাকা ওনার টোটালি যোগ হয়েছে কত, 1,80,126 টাকা। পরবর্তী প্রিমিয়ামের ডেট হচ্ছে কত, এই দেখুন লেখা আছে 27/9/2024 সালের। এতে হচ্ছে ওনার ডিটেলস, এই যে ওনার নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাতুল পাইলট, ওনার ঠিকানা এখানে দেওয়া আছে, মোবাইল নাম্বার সব এখানে আছে। এটা হচ্ছে আমাদের গ্রাহকের এক নিজস্ব প্রোফাইলে গিয়েই সে মানি রিসিপ্টটা তখন ডাউনলোডে দেখতে পারে। আশা করি বোঝাতে পারছি। এখন যদি কোনো গ্রাহক আমাদের এইখানে একটা 5 কিস্তি বিমা নিয়ে থাকে, তাহলে সেটাও সে দেখতে পায়। অর্থাৎ ওনার যে পরবর্তী যে বোনাস দেবে সে বোনাসের ডেটটা সহ এখানে সে দেখতে পায়। আমি অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখাবো, যে অ্যাকাউন্টের আন্ডারে টাকা জমা হয়েছে 2 মাস। এই গ্রাহকটার 10 লক্ষ টাকার একটা পলিসি করা আছে। ওনারও ম্যাচুরিটি ডিটেলসটা আমি দেখবো চেক দিয়ে, সেখানে সে কী পাচ্ছে বা পাবে কোন তারিখে। এ দেখুন, ওনাকে 2025 সালের অর্থাৎ 30/10/2025 সালে একটা বোনাস দেওয়া হবে 1 লক্ষ টাকা। 30/10/2027 সালে একটা বোনাস দেওয়া হবে 1.5 লাখ টাকা। 30/10/2029 সালে বোনাস দেওয়া হবে 2 লাখ। 30/10/2031 সালে বোনাস দেওয়া হবে 2.5 লক্ষ টাকা। 30/10/2033 সালে বোনাস দেওয়া হবে 3 লক্ষ টাকা। আর এটা হলো বোনাস। আর ওনার যে প্রত্যেকটা বছরে যে লভ্যাংশটা আসে সেটা এখন পর্যন্ত দেখাচ্ছে না, কেননা উনি কেবলমাত্র 7 মাস পর্যন্ত টাকাটা জমা দিয়েছে, 1 বছর এখন হয় নাই। যখন 1 বছর হয়ে যাবে দেন তখন এই বিগত বছরের কত টাকা লভ্যাংশ সেটা দেখাবে। এই ধরনের আমি মানি রিসিপ্টটা ডাউনলোড দিয়ে দেখাবো। উনি টোটালি 2টা পলিসির টাকা এ পর্যন্ত জমা করেছে। উনি আমার কোডে টাকাটা জমা করে, অর্থাৎ প্রতি 6 মাস পর উনি জমা দেবে কত, 64,365 টাকা। এ পর্যন্ত 2টা প্রিমিয়ামের টাকা জমা করেছে কত, সেটা ডাউনলোড দিয়ে দেখাচ্ছে। এই যে তার মানি এই দেখুন, ওনার মানি রিসিপ্টের সঙ্গে ওপেন হয়ে গেল। 2টা প্রিমিয়ামের টাকা ওনার এই পর্যন্ত জমা হয়েছে 1,28,730 টাকা। পরবর্তী প্রিমিয়ামের ডেট হলো 30/10/2024 সালে।